ছাত্ররা, যতটুকু আলাপ আলোচনা হয়েছিল সুদীর্ঘ একটি কবিতা, পৌরাণিক ভাবনার কবিতা, বিষয় গভীরতার কাঠিন্য আছে। অনলাইন ক্লাসে এইভাবে তো আলাপ আলোচনা করে এত ভাবনাগ্রাহী কবিতা সাধারণত উপস্থাপন করা যায় না। তবুও সেই অসম্ভবকে তোমাদের জন্যই সম্ভব করার চেষ্টা হয়েছে। স্তর টু স্তর চলুক না, দেখি ভিডিওটি বারবার দেখবে, পজ করবে, রিমাইন্ড করবে, আবার দেখবে, একাধিকবার ভিডিওকে দেখবে এবং লাইন টু লাইন কবিতা আগাবে। একটু কঠিন কবিতা তোমাদের অনুপাতে লাইন টু লাইন আগাবে, একাধিকবার ভিডিও দেখবে, বারবার টেক্সট পড়বে, নিশ্চয়ই কবিতাকে ধরে নিতে পারবে। যতদূর পর্যন্ত পিছনের ক্লাসে আমরা পড়েছিলাম তারপর থেকে শুরু করছি অন্তিম অংশ। আজকে নীরোদ্দেশের প্রতি জনার শেষ ক্লাস। বলেছিলাম কিন্তু বৃথায় গঞ্জনা গুরুজন তুমি পড়িব ভীষণ পাপে গঞ্জিল তোমারে। কে বলছে? নীরোদ্দেশের স্ত্রী প্রবীরের মা জনা বলছে এই কথাটি। তারপরের অংশ, কুলনারী আমি না তো বিধের বিধানে পরাধীন, নাহি শক্তি মেটাই সবলে। আমি কুলবংশের নারী, আমার তো কোনো শক্তি নেই, আমার বিধি আমাকে পরাধীন করে রেখে দিয়েছে। আমি নারী, আমি সবসময় পরাধীনতার মধ্যে দিয়ে আমাদের জীবনযাত্রা করতে হয়, কখনো স্বামীর অনুগত, কখনো বাবার অনুগত, কখনো সন্তানের অনুগত। আমার তো সেই বিধি এমন পড়েছে যে আমি স্বাধীনতা নেই। সেই সংকল্প রেখা নিয়ে আমি নিজের মতো করে দৌড়ে আমার পুত্র হত্যাকারীকে আমি হত্যা করবো, তেমন তো কপাল না। নাই শক্তি মেটাই সকলে, আমার নিজের সেই শক্তি নেই যে একার বলে আমি অর্জুনকে ধ্বংস করব। এ পোড়া মনের বাঞ্ছা দুরন্ত ফাল্গুনি নিঃসন্তান করিল আমার। এই মনের আমার বাসনা, আমার কষ্ট যে দুরন্ত ফাল্গুনি। ফাল্গুনি শব্দের আগে বলেছিলাম ফাল্গুনির লোহে, অর্থাৎ ফাল্গুনি মানে অর্জুন। ওই অর্জুন আমার সন্তানকে ধ্বংস করে দিয়েছে। মাঝখানে ব্র্যাকেটের মধ্যে আছে, দেখবে, এ কোনতে যোধে ধাতা সৃজিলা নাশিতে বিশ্বসু। কোনতে যেহেতু অর্জুনের কুন্তির পুত্র, সেই জন্য বলছে অর্জুন কুন্তির পুত্র, ওই জন্য বলেছে ওই কোনতে যোধে ধাতা সৃজালে নাশিত বিশ্বসু। ভগবান ওকে নাশিলে আমি বিশ্বসুখ পাব। তুমি পতি ভাগ্য দোষে বাম মম প্রতি। তুমি রাজা নীলধ্বজ, তুমি পুরোপুরি অভিযোগ স্বামীর প্রতি। তুমি আজকে আমার ভাগ্য খারাপ এমন, আমার স্বামীর হয়ে তুমি আজকে আমার সাথে নেই। তুমি কোন সাথে প্রাণে ধরাধামে বলো, বলো আমার ভাগ্য আছে আমার সঙ্গে নেই, তুমি আমার স্বামী, আজকে তুমি আমার সঙ্গ দিচ্ছ না। কি করে আমি আমার নিজের প্রাণকে ধরে রেখে দেব? হায় রে জনাকীর্ণ ভবস্থল আজি বিজন জনার পক্ষে। এই জনাকীর্ণ ভবনে আজ যেন জনার সঙ্গ দিচ্ছে না। কি জন্য আজকে আমি থাকবো এই ভবনে? এ পোড়া ললাটে লিখিলা বিধাতা যাহা ফলিল তা কালে। আমার এই কপালে, আমার এই ললাটে বিধাতা যা লিখে রেখে দিয়েছিল তা তো আর বদলাবে না। তাই আজকে ঘটতে শুরু করে দিয়েছি। আমার সন্তানকে আমি হারিয়েছি, আমার স্বামীও আজ আমার সঙ্গ দিচ্ছে। হা প্রবীর, এই হেতু ধরে নিকিতরে 10 মাস 10 দিন নানান যত্নে সহে উদরে। হে আমার প্রবীর, আমার সন্তান, তোকে আমি আজ খুঁজে পাচ্ছি না, তোকে হত্যা করা হয়েছে। এই জন্য, এই কারণেই কি তোকে আমি 10 মাস 10 দিন ধরে আমার গর্ভে উদরে ধরে রেখে দিয়েছিলাম। মাকে ফাঁকি দিয়ে তুই চলে গেলি। কোন জন্মে কোন পাপে পাপি তোর কাছে অভাগিনী, তাই দিলি বাসায় তা। বল আমার বাছা, আমার পুত্র, আমি তোকে কি এমন লাঞ্ছনা দিয়েছিলাম যে তুই, তোর মা আমাকে এইভাবে তুই ফেলে রেখে চলে গিয়েছিস? আশার লতা তাইরে ছিঁড়িলি, আমার আশা লতা রূপে তুই আমার সঙ্গে ছিলিস, তুই আমাকে ছেড়ে চলে গেলি। আমার নারীর বাঁধন ছিঁড়ে আজকে স্বর্গে চলে গেছিস। হা পুত্র, শোধলি কি রে তুই এই রূপে মাতৃধার? হে আমার পুত্র প্রবীর, তুই এভাবেই কি তোর মায়ের ঋণকে শোধ করেছিস? এই কি ছিল তোর মনে? তোর মনে কি এই ছিল? এভাবে তুই মাতৃ ঋণ শোধ করে আমার বন্ধন, আমার নারীর টান ছিন্ন করে দিয়ে ওই শয়তান রূপী অর্জুনের তলোয়ার ছিন্ন হয়ে আজ আমার বন্ধন ছেড়ে তুই চলে গেল। এই কি ছিল তোর মনে? কেন বৃথা পোড়া আখি বর্ষিস আজ বাড়ি ধারা? নিজের চোখকেও, নিজের ইন্দ্রিয়কেও আজকে ধিক্কার দিচ্ছে। ভাবো কষ্টের জায়গাটি কোথায় দাঁড়িয়েছে।
অন্যকে ধিক্কার দিয়ে দিয়ে আর পারছে না, নিজের চোখকেও ধিক্কার দিচ্ছে যে তুই কেন ফালতু, বেকার কেন আমার চোখ দিয়ে জল ঝরছিস, তোর জলের আজ কোনো মূল্য কেউ দেবে না এই জগৎ সংসারে। রে অবোধ, কে মুছিবে তোরে, কেন বা চলিস মন? নিজের মনকেও বলছে, মন তুই কেন জ্বলছিস, তোর কষ্ট, তোর যন্ত্রণা, তোর জ্বলন কেউ দেখবে না, কেউ কেন সান্ত্বনা দেবে না। কে জুড়াবে আজি বাক্য সুধার সে তোর, বল হে আমার মন। এই মন, এই যন্ত্রণা, নিজের সন্তান হারানোর কষ্ট, নিজের স্বামী আজকে নিজের নেই, বিরূপ আচরণ করছে, এই যে কষ্ট, এই যে যন্ত্রণা, কে মেটাবে? কে আজকে আমাকে দুটো ভালো ভালো কথা বলবে? পাণ্ডবের স্বরে খণ্ড শিরোমণি তোর, আজ পাণ্ডবদের স্বরে তীরে আজকে তোর মস্তিষ্ক, তোর তলোয়ারে আজ আমার সন্তানের মস্তিষ্ক ছেদ হয়ে গেছে। বিবরে লুকিয়ে কাঁদি খেদে, বিবর শব্দের অর্থ সাধারণত গর্ত। আজকে নিজের এমন অবস্থা, আজকে প্রকাশ্য কাঁদতে পারছি না, আজকে গর্তের মধ্যে লুকিয়ে কাঁদছি। মরে ওরে মণিহারা ফণি, আজ এমন অবস্থা আমার মধ্যে হয়েছে, আজ যেন আমি মণিহারা ফণির মতো হয়ে গেছি। নাগরাজ তার মাথার উপরে তার যেমন মণি থাকে, সেই মণিকে কেউ সংগ্রহ করতে চেষ্টা করে, সেই মণিকে কেড়ে নিলে যেমন সর্প যেমন অভিশপ্ত হয়ে তার যন্ত্রণার কোনো শেষ থাকে না, সেই মণিকে খুঁজে খুঁজে বেড়ায়, ঠিক তেমনি মণিহীন একটা সাপের মতো আমার অবস্থা হয়ে গেছে। কার? জনার অবস্থা হয়ে গেছে। নিজেকে এবার জনা নিজেকেই নিজে প্রলুব্ধ করছে। যাও চলি, চলো চলে যাও, এখানে আমার থাকার দরকার নেই, যাও চলি মহাবল, যাও কুরুবের নবমিত্র পার্থ সহ, যাও চলে যাও মহাবল, তুমি ওই তোমার বন্ধু পার্থ সহ তুমি থাক, আমি মহাযাত্রা করি চলিল অভাগী জনা পুত্রের উদ্দেশ্যে। নিজের স্বামীকে বলছে, তুমি যেখানে পারো আমার কোনো অসুবিধা নেই, আমি আমার সন্তানের উদ্দেশ্যে নিজেকে সমর্পণ করার জন্য চলে যাচ্ছি। ক্ষুদ্রকুল বালা, আমি ক্ষুদ্রকুলের বালা, ক্ষুদ্রকুলবোধী, আমি আবার ক্ষত্রকুলের বধূ বউ। কেমন অপমান সহ ধৈর্য ধরি, বলো আমি কেমন করে অপমান মেনে নেব? শাড়ি বয়ে পোড়া প্রাণ জাহ্নবীর জলে, জাহ্নবী শব্দের অর্থ গঙ্গা। আজকে আমার এই পোড়া প্রাণ আমি গঙ্গার জলে ভাসিয়ে দিই। দেখিব বিস্মৃত যদি কৃতান্ত নগরে, দেখবো আমি গিয়ে লোভী অন্তে, দেখিব গিয়ে আমি জমালয়ে, কৃতান্ত নগর অর্থ জমালয়, আমি জমের আলয়ে গিয়ে দেখবো আমার স্মৃতি কোনোভাবে এখানে রয়েছে কিনা। যাচ্ছি চির বিদায় পদে, আজকে প্রার্থনা করছি, বিদায় দাও, আমাকে বিদায় দাও, আমি আর থাকতে চাই না, আমি চলে যাচ্ছি এখান থেকে, ফিরে যাব রাজপুরে প্রবাসী রে অসি, নরেশ্বর কোথায় জনা, চলে যাবো আমি এখান থেকে। তুমি যখন ফিরে যাবে রাজপুরে প্রবেশিবে আসিবে, এখন তো তুমি তোমার স্ত্রীকে ভুলে গেছো, এখন তো তুমি তোমার সন্তানকে ভুলে গেছো, অর্জুনের মদে মত, অর্জুনকে ভালোবাসায় স্নেহ ভরিয়ে দিয়েছো। ঠিক আছে, থাকো তুমি, আমিও আমার সন্তানের জন্য নিজেকে আত্মবিসর্জন দেওয়ার জন্য আমি চলে যাচ্ছি এখান থেকে। জাহ্নবীর জলে আজ আমি নিজের আত্মবিসর্জন দেবো, আমার সন্তানের কাছে দেবো, জমালয়ে ওর সঙ্গে যে লীন হয়ে যাবো, নিজের সন্তানের স্নেহে আজ আমি ছটফট করছি, আমি সন্তানের কাছে দেবো। তুমি যখন ফিরে যখন জিজ্ঞাসা করবে অন্যদের, নরেশ্বর কোথা জনা, এই গৃহে এসে যখন ডাকবে তোমার স্ত্রী, জনা কোথায় বলে ডাকো, যদি উত্তরে প্রতিধ্বনি কোথা জনা বলি, কোন উত্তর পাবে না। প্রতিটা মুহূর্তে তুমি সেই প্রতিধ্বনি শুধু শুনতে পাবে, কোথায় জনা, কোথায় জনা, জনা আর কোনো উত্তর পাবে না। জনা স্বর্গে বিলীন হয়ে যাবে, জাহ্নবীর জলে আজ আত্ম বলিদান দিয়ে নিজের সন্তানের কাছে চলে যাবে। শেষ পর্যায়ে লেখা রয়েছে, ইতি শ্রী বীরাঙ্গনা কাব্যের জনা পত্রিকা নাম একাদশ স্বর্গ। বীরাঙ্গনা কাব্যের জনার চরিত্র একাদশ স্বর্গে বিভাজিত হয়েছে। এই হচ্ছে সমস্ত কবিতাটি। অনেকটা আলোচনা করেছে, আবার রাউন্ড আপ করার কোনো দরকার নেই, প্রবল বিস্তৃত আলাপ আলোচনা হয়েছে। এই বিস্তৃত আলাপ আলোচনার রাশি নিশ্চিতভাবে, আমি আবারও বলছি, নীলোৎপজের প্রতি জনা কিন্তু একবার ভিডিও দেখে বা একবার টেক্সট পড়ে কিন্তু বোঝার কবিতা নয়। 5-7 বার টেক্সট পড়ো, 5 ভিডিও দেখো, একবার ভিডিও দেখে বুঝতে পারলে না আবার ভিডিও দেখো, আবার দেখো, একবার টেক্সট পড়ে বুঝতে
পারলে না আবার দেখো, প্রতিটা মুহূর্তে টেক্সট পড়ো এবং দেখো। এই পড়া এবং দেখার উপরে বিশ্লেষণ করে তোমাকে যে জায়গায় যেতে হবে তুমি তাহলে কবিতা বুঝতে পারবে। না বুঝতে পারলে তারপরে আমি আছি তো। আপাতত বাড়িতে কিছু কাজ করো কবিতা বোঝার সঙ্গে সঙ্গে জনার চরিত্র নির্মাণ করতে শেখো। জনা চরিত্র। নাম্বার 2, জনার যে অভিযোগগুলো জনা যেগুলো করেছে তার স্বামীর প্রতি, অর্জুনের প্রতি, কার কার প্রতি বলেছি, স্বামীর প্রতি, অর্জুনের প্রতি, কৌরবদের প্রতি, বেদব্যাসের প্রতি, এবং বলেছি কুন্তির প্রতি, দ্রৌপদীর প্রতি। এই যে জনার যে মূলত অভিযোগ, এবং এই অভিযোগের দুটো প্রাণ কেন্দ্র রয়েছে, অর্জুনের প্রতি মূলত বেশি প্রাণ কেন্দ্র এবং তার নিজের স্বামী নীলোদ্বজের প্রতি। এই জনার যে পারস্পরিক অভিযোগগুলো রয়েছে এগুলো একটু নির্মাণ করার চেষ্টা করো, এবং সেগুলো সবকিছুর জন্য তো আমি রয়েছি, তবু তোমরা এই জায়গাগুলো আনো। তৃতীয়ত, জনাকে কি প্রকৃত অর্থে বীরঙ্গনা বলা চলে? জনা কি প্রকৃত অর্থে বীরঙ্গনা? বীরঙ্গনা শব্দের অর্থ যেহেতু বীর শ্রেষ্ঠা, এবং জনা কি বীর শ্রেষ্ঠা? তার নিজের আচার আচরণ, তার চরিত্র বৈশিষ্ট্য, তার গুণের দ্বারা কিন্তু প্রভাবিত হয়ে নিজেকে কি জনাকে কি প্রকৃত অর্থে বীর বলা চলে? তাহলে জনা চরিত্র মূলত জনার যে অভিযোগ, এইখান থেকে একটি প্রশ্ন আসার কিন্তু বারবার সম্ভাবনা থাকে। জনা তার স্বামী নীলোদ্বজের প্রতি কি অভিযোগ করেছিল? জনা তার শত্রু অর্জুনের প্রতি কি অভিযোগ করেছিল? এইগুলো একটু স্তর 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 করে নিজেরা সাজানো শুরু করো, এবং জনাকে কি প্রকৃত অর্থে বীরঙ্গনা বলা যায় কিনা। আপাতত কি বলবো, যেটা দাঁড়াবে সেটা হচ্ছে ব্যাখ্যামূলক প্রশ্নের জন্য, শুধু প্রশ্নের জন্য না, কবিতাকে ভালো করে জানার জন্য এই কনসেপ্টগুলো তুলে ধরো, এই কনসেপ্টগুলো নিজেদের মধ্যে জানো। এবং আরেকটি জায়গায় এখান থেকে তোমরা পড়তে পারো, সেটি হচ্ছে নীলোদ্বজের প্রতি জনা কি ধরনের কবিতা, বা একে কি প্রকৃত অর্থেই পত্রকাব্য বলা চলে, হ্যাঁ কি না, এটাও তোমরা কনসেপ্টটা ক্লিয়ার করতে পারো। আপাতত এই জায়গাগুলো তুমি দেখো, তারপরে আমরা হোয়াটসঅ্যাপে বলো বা আমার ব্যক্তিগতভাবে আমার সঙ্গে তোমরা নাম্বারে যোগাযোগ করবে, সমস্ত বিষয়গুলোরই ইন ডিটেলস আলাপ আলোচনা হবে। এভাবে তো অনলাইন ক্লাসে সমস্ত আলাপ আলোচনা করা যায় না। আপাতত যতটা করেছি ততটুকুই বোঝো। নিশ্চিতভাবে আগামী সেশনে আমরা এই যে প্রাকৃতিক বিপর্যয় বলো বা সমস্ত বিশ্ব ব্রহ্মাণ্ডে যে এই সমস্যাপূর্ণ পরিস্থিতি দাঁড়িয়ে রয়েছে তার থেকে খুব দ্রুত মুক্ত পাবো, এবং আমরা সামনাসামনি দেখা পাবো। নিশ্চিতভাবে এই সমস্ত কবিতা আরো প্রাঞ্জলভাবে এবং আরো সহজ, আরো প্রাণবন্তভাবে তোমাদের সঙ্গে আমরা ফিরে আসবো। ততদিন পর্যন্ত বাড়িতে থাকো, সুস্থ থাকো আপাতত, এবং এই কবিতাকে বারবার বারবার কিন্তু বিশ্লেষণ করো। নিশ্চিতভাবে আগামীতে দেখা হচ্ছে। আপাতত সবাই বাড়িতে থাকো, ভালো থাকো। ধন্যবাদ সবাইকে।